নমস্কার। আজ শ্রদ্ধাভাজন গিরীন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে তৃতীয় পর্বটি আপনাদের শোনাতে চাইছি। শিয়ালদাহের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট থাকার সময় মেডিকেল কলেজের প্রফেসর অব মেডিকেল মিস্টার কে হোসেন গিরীনবাবুর কোর্টে একটি মামলা সাক্ষ্য দিতে খুব দেরিতে হাজির হন। এ নিয়ে গিরীনবাবুর সঙ্গে হোসেনের কথা কাটাকাটি হয়। হোসেনবাবু খুব প্রভাবশালী। তিনি বিষয়টি প্রিন্সিপালের মাধ্যমে ঊর্ধ্বতন বিভাগীয় কর্তৃপক্ষকে জানান। বিবাদের সেই শুরু। গিরীনবাবু এর মধ্যে অনেক সুনাম অর্জন করেছেন, সেটা অনেকেরই গায়ের জ্বালা বাড়িয়েছে। তার বিরুদ্ধে নানা চক্রান্ত শুরু হয়েছে। প্রশাসনের উচ্চ কর্তাদের কান ভারী করার চেষ্টা চলেছে। স্বাধীনতা লাভের আগে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন ফজলুল হক। তখন কিন্তু প্রদেশের প্রধানকে মুখ্যমন্ত্রী বলা হতো না। তখন গিরীনবাবুকে কাজ করতে হয়েছে যশোর, রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ, বনগাঁ, নড়াইল, মাদারীপুর, নেত্রকোনা এই সব জায়গার নানান কোর্টে এবং মুসলিম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীনে তিনি চাকরি করেছেন। আমি এখন যেখানে বাস করছি এই বনগাঁ কোর্টেও তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন গিরীনবাবু। এটা আমার ক্ষেত্রে খুব গর্বের। বার কয়েক কোর্টে যেতে হয়েছে, আমি মনে মনে যেন মনশ্চক্ষে দেখতে পেয়েছি ওই ম্যাজিস্ট্রেটের আসনটিতে আমাদের মাতৃভূমি কচুখালীর গিরীনবাবু বসতেন। নানা কারণে এই ঊর্ধ্বতন মুসলিম কর্তৃপক্ষদের সঙ্গে তার মতের মিল হয়নি। তাকে জব্দ করার মানসিকতা ছিল তাদের। এই হোসেন সাহেবের ঘটনায় তারা সব একজোট হয়ে গেল। তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হলো। এ সম্পর্কে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি স্বনামখ্যাত ডক্টর রাধা বিনোদ পাল গিরীনবাবুকে লিখে জানালেন যে আপনার বিরুদ্ধে 8টা অভিযোগ এসেছে, তার মধ্যে 4টে প্রমাণ অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, আর 4টের পাই নেই যে তার উপরে দাঁড়িয়ে থাকবে। তাকে শুভেচ্ছা জানালেন তখন এই বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক। শুনুন কি সাংঘাতিক গৌরবজনক কাণ্ড। এবং তিনি বলছেন, আপনাকে একজন দক্ষ ম্যাজিস্ট্রেট হিসেবে আমি জানি এবং আপনার অনেস্টির কথাও আমি জানি, কিন্তু আমাদের এই জাতীয় সরকার কিছু ভুল ধারণার বশবর্তী হয়ে হয়তো আপনার ওপরে এই অবিচার করছে। স্বাধীনতা লাভের পর কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র মিস্টার সনত রায়চৌধুরী 1949-এর 3 জানুয়ারি লিখে জানালেন তিনি একজন সৎ অফিসার এবং সততার সঙ্গে কাজ করেছেন মুসলিম লীগ জমানায়, যার জন্য তার বিরুদ্ধে অনেক খারাপ খবর, ব্যাড রিপোর্ট দেয়া হয়েছে। তবু আশ্চর্য, তিনি জনসাধারণের কাছে খুব জনপ্রিয়। তখনকার ভারতের শিল্পমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে, এবং ইনিই হচ্ছে জনসংঘ দলের তথা এই বিজেপির প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন ভারতের শিল্পমন্ত্রী। তিনি তখন, যেহেতু স্বাধীনতা হয়েছে, বাংলা ভাগ হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গ ভাগের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়কে লিখলেন, ডাক্তার রায়, আমি বলছি গিরীন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে, BLBCS, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর, পুলিশ ম্যাজিস্ট্রেট শিয়ালদা। আপনি সচেতন আছেন যে এই ভদ্রলোক অনেক কষ্ট ভোগ করছেন মুসলিম লীগ জমানা থেকে। এই সব ক্ষেত্রে তার অন্তত আপনার ব্যক্তিগত মনোযোগ দাবি করার অধিকার আছে। কেউ আপনার চাইতে বেশি জানবেন না যে হিন্দু অফিসাররা সেই সময়ে কত সাফার করেছেন। আমি অতি সাবধানতার সঙ্গে গিরীনবাবুর নথিপত্র পরীক্ষা করেছি এবং সেখানে তাঁর বিরুদ্ধে কোনো অসততা, দুর্নীতি এবং নৈতিক অধঃপতন সংক্রান্ত কোনো কিছুর প্রমাণ পাইনি। আমি বুঝেছি তিনি মুসলিমদের প্রতি যে ব্যবহারটা করতেন তাতে তার কিছু
শত্রু তৈরি হয়ে যায়। তারা তাদের যথাসাধ্য চেষ্টা করে তাকে কষ্টে ফেলতে। যদি আপনি মনে করেন যে গিরিনবাবু কিছু বাড়াবাড়ি করেছেন, তাহলে আপনি তাকে ডেকে সতর্ক করুন, কিন্তু তার জন্য তার চাকরি যাওয়া উচিত নয়। আমি নিশ্চয়ই আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করব না, কিন্তু আমি অনুভব করি যে একটা বড় ধরনের অন্যায় তার প্রতি করা হয়েছে। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একান্ত সচিব সৌরিন সেন 1950-এর 10ই অক্টোবর গিরিনবাবুর স্ত্রী কমলা দেবীকে বললেন যে আপনি আপনার স্বামীর পক্ষে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠান। সেটিও পাঠানো হয়েছিল। গিরিনবাবু কলকাতায় যখন কলেজে পড়াশুনো করছেন, তখন পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী হেমচন্দ্র নস্করের বেলেঘাটার বাড়িতে থাকতেন। এই হেমবাবু এবং তাঁর স্ত্রী গিরিনবাবুকে ছেলের মতো স্নেহ করতেন। সর্বজনশ্রদ্ধেয় হেমবাবু, তিনি শিডিউল কাস্ট সম্প্রদায়ের এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং সারা সল্ট লেক তার জমিদারির এলাকায়। বিধানচন্দ্র রায়ের অনুরোধে মাত্র 1 টাকা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে নিয়ে সমস্ত সল্ট লেকটা তিনি পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দেন। যে সল্ট লেকের এখন প্রতি ইঞ্চি জমি প্রায় উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকায়। সেই হেমবাবু কতটা জনপ্রিয় ছিলেন তার পরিমণ্ডলে, তার একটি ছড়া: যদি চান মিষ্টি পান হেমনস্করের কাছে চান, যদি চান মিষ্টি কাশ্মীরি জর্দা হাত পেতে বলুন ওগো হেমদা। এই রকম হেমবাবুও ওই আমলা চক্রের চক্রান্ত থেকে গিরিনবাবুকে রক্ষা করতে পারলেন না। আচ্ছা, তখন ওপরওয়ালাদের মন জুগিয়ে চললেই চাকরি বাঁচানো যেত, গিরিনবাবু তা করেননি। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তার 1949 সালে চাকরি জীবন শেষ হয়ে গেল। তখন তার বয়স মাত্র 36-37 বছর, মাত্র 14 বছর চাকরি করেছিলেন। সেই সময় বাংলার রাজ্যপাল ছিলেন গভর্নর ডক্টর কৈলাসনাথ কাটজু। আচ্ছা, এবারে চাকরি হারাবার পর তিনি দমে গেলেন না। নির্ভীকভাবে তিনি অন্যায়, অবিচার, ভ্রষ্টাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে লাগলেন। তার সামনে আদর্শ ছিল বিদ্যাসাগর। বিদ্যাসাগর ইংরেজ আমলে ইংরেজ কর্তৃপক্ষের অধীনে চাকরি করতে গিয়ে বারবার মতান্তরে জড়িয়ে পড়েন। তখন ঈশ্বরচন্দ্র বলেছিলেন, ইংরেজ ওপরওয়ালার রক্তচক্ষুকে ভয় করি না, চাকরি গেলে আলু বেচে খাবো। গিরিনবাবুও চাষার বেটা, তিনি চাষে ফিরে গেলেন। গোসাবা থানার মাতৃভূমি কচুখালী দ্বীপের হরিশপুর গ্রামের সাধুর হুলোয়, ম্যাপে দেখিয়েছি আঙুল দিয়ে, হুলো সুচলো জমি। সাধুর হুলোয় কিছু জলা নোনা চামটা তিনি সস্তায় কিনলেন। এখানে মানধাতার পদ্ধতিতে চাষ করা যায় না, কেউ চাষ করে না, জনহীন প্রান্তর। 1950-51 সালের দিকে, তখন তো আধুনিক চাষের কথা ভাবাই যেত না। তাই বহুমুখী পরিকল্পনা করে তিনি আয়ের পথ বের করলেন। বর্ষাকালে ওই জমিতে চেঁচো বলে এক ধরনের আগাছা হতো, খুব শক্ত, মূল অনেক নিচে, টেনে হিঁচড়ে তোলা যেত না, টানলে হাতও কেটে যেতে পারত। তিনি মাথা খাটিয়ে বের করলেন, শুয়োরেরা এই চেঁচোর মূল খেতে খুব পছন্দ করে, তাই শুয়োর পুষলেন অনেক। চেঁচোর মূল খেয়ে তারা ধ্বংস হলো। আজ ভালো দামে কলকাতায় বিক্রিও হয়ে গেল এক সময়, এবং জমি থেকে চেঁচোর মূল উৎখাত হয়ে গেল। আবার ধান ফলতে শুরু করলো। এই জমিতে অনেকগুলো পুকুর কাটলেন, বৃষ্টির জল ধরে রাখলেন, অনেক চারা মাছ ছাড়লেন, পুকুর পাড়ে বহু নারকেল গাছ পুঁতলেন, অন্যান্য শাকসবজি লাগালেন। সাধুরুলো চেহারা পাল্টে গেল। লোক তাজ্জব হয়ে দেখল এবং তাকে অনুসরণ করে তার পদ্ধতিতে চাষ করতে শুরু করলো। আর সাধুরুলোর নতুন নাম হয়ে গেল গিরিন ডিউটির হুলো। গিরিনবাবু সুন্দরবন নামে একটা পাক্ষিক পত্রিকা বের করতেন। গ্রামের সমস্যা
তার সমাধান উন্নয়নের পথ নিয়ে সরল ভাষায় তিনি গ্রামবাসীদের জন্য লিখতেন এবং বিনামূল্যে তিনি এটা বিলি করতেন। লোকশিক্ষা ও মানুষকে সমাজ জীবনে সৎ ও কর্মঠ থাকার পরামর্শ দিতেন হরিশপুরের পাঁচালী নামে ছড়ার সিরিজ রচনা করে। তিনি সমবায় আন্দোলন পছন্দ করতেন, তাই তৈরি করেছিলেন ভাগ্যলক্ষ্মী কোঅপারেটিভ সোসাইটি। গ্রামে তো তখন চিকিৎসা ছিল না। আমি যে বলছি আমি নিজেই জানি, ছোটোবেলা থেকে আমাদের কোনো ডাক্তার দেখানো হতো না, হসপিটালের বালাই নেই, ওষুধ নেই, আমরা নিজেদের জীবনী শক্তি দিয়ে বেঁচে আছি এ পর্যন্ত। এটা তিনি হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। তাই তিনি সরকারকে লিখিত প্রতিশ্রুতি দিলেন যে তিনি হসপিটাল তৈরির জন্য জমি দেবেন। শুধু তাই না, তিনি নিজের টাকা খরচা করে কিছু ঘরও করেছিলেন, কিন্তু সরকার অসহযোগিতা করেনি, যার ফলে তার এই স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। বহুমুখী প্রতিভাধর চিররসিক স্বভাবকবি গিরিনবাবু প্রায় ছড়া কেটে কথা বলতেন এবং কঠিন পরিস্থিতিকে হালকা করে দিতে পারতেন। হরিশপুরের পণ্ডিত বীর নামে এক গরিব ভাগ চাষি ছিল। তিনি ওই জমি বন্ধক দিতেন, হিসেব বুঝতেন না, লোকে থেকে ঠকাতো। এভাবে প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন পণ্ডিতবাবু। ভাগ চাষ অফিসারকে গিরিনবাবু পণ্ডিতবাবুর পক্ষ নিয়ে বললেন, দেখুন ওর নাম পণ্ডিত বীর, কিন্তু ও পণ্ডিতও নয়, বীরও নয়, ওকে একটু দেখুন। এতে কাজ হলো, পণ্ডিতবাবুর সমস্যা মিটে গেল। হরিশপুরে অধর চরকি নামে একজন গিরিনবাবুর বিরুদ্ধে বসিরহাট কোর্টে মামলা করেন। তখন বসিরহাটে সারা দিনে একটাই যাবার ব্যবস্থা ছিল। গোসাবা থেকে রাত 12টায় ছেড়ে আসতো একটি লঞ্চ, হাসনাবাদে থামতো, মাঝখানে কচুখালিতে আসতো রাত 2:30টায়। সেই রাতের লঞ্চে এই দুজনই উঠে পড়লেন, গিরিনবাবু এবং অধরবাবু। তারপরে তারা চলে গেলেন বসিরহাট কোর্টে। তারপরে দুপুরে খেলেন বসিরহাট টাউন হোটেলে। খেয়ে দুজনই একসঙ্গে খাচ্ছেন। খেয়ে গিরিনবাবু হোটেলের ম্যানেজারকে বললেন, এই এনার কাছ থেকে, এই অধরবাবুর কাছ থেকে দামটা, আমার খাওয়ার দামটা নিয়ে নিন। অধরবাবু বললেন, ওর সঙ্গে আমার মামলা চলছে, আমি ওর খাওয়ার দাম দেবো কেন? তখন গিরিনবাবু বললেন, আরে বাবা, ওনার জন্যই তো আমাকে বসিরহাটে আসতে হচ্ছে, উনি আমার নামে মামলা করেছেন, তা আমি আসবো কেন? সেই জন্যে এই টাকা ওনার কাছ থেকে নিতে হবে। সকলে খুব হাসাহাসি করছেন। শেষ পর্যন্ত লজ্জায় পড়ে অধরবাবু দাম দিতে গেলেন, কিন্তু গিরিনবাবু নিজের পকেট থেকেই তা মিটিয়ে দিলেন। আবার বেলতলির হাটের উল্টো দিকে হরিশপুরের যে খেয়াঘাট, সেখানে শ্যাম বাছার ছিলেন। তার মাতৃবিয়োগ হয়। শ্রাদ্ধের অনুষ্ঠানে প্রতিবেশীদের আমন্ত্রণ করে তিনি খাওয়াচ্ছেন। উঠোনে বসে পংক্তি ভোজে সবাই খাচ্ছেন কলার পাতায়। এখন গিরিনবাবু আমন্ত্রিত হননি, অথচ সেখানে গিয়ে হাজির হলেন। হয়ে তিনি বললেন যে শ্যামবাবুর মা মারা গেছেন, শ্যামবাবু শোক পেয়েছেন, অনেক খরচ খরচা হয়েছে, ফলে তার মাথা হয়তো ঠিক নেই, তাই আমাকে তিনি নিমন্ত্রণ করতে ভুল করেছেন। আমি তো পড়ছি, আমি তো ভুল করতে পারি না, আমি হলাম শ্যামবাবুর কাঁধের কাপড়। একেবারে চারিদিকে হাসির কলরব উঠল। এবার শ্যামবাবু বাধ্য হয়ে তাকে যত্নার্তি করে খাওয়ালেন। দুজনের মধ্যে মনান্তর ঘুচে গেল। সুন্দরবনের মানুষের জন্য খুব দরকারি কয়েকটি বই লিখেছিলেন। সেগুলির নাম হলো জমি জরিপ, ঋণ সালিসি বোর্ড, ইউনিয়ন বোর্ডের কার্যবিধি, সুন্দরবনের ইতিহাস, জমি ফেরত আইন, ভাগ চাষ ও বর্গাদার আইন, সুন্দরবনের বাঁধবন্দি প্রভৃতি। নমস্কার।